হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমি আবার সেই টিস্যুতন্ত্রের তৃতীয় ক্লাস নিয়ে চলে আসছি। অধ্যায়টা আসলে খুবই বিরক্তিকর, আমি জানি। আমার নিজেরও পড়তে বিরক্ত লাগে এবং পড়াইতেও অবশ্যই বিরক্ত লাগে, আর স্লাইডে আমি ঠিক করে পড়াইতেও পারতেছি না। তো টপিক এই যে টিস্যু টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম, আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তো পড়ায় ঢুকে যাই বেশি বকবক না করে। আগের ক্লাস পর্যন্ত আমরা যা পড়েছিলাম, টিস্যুতন্ত্রের ভাগ দেখেছিলাম, তার মধ্যে এপিডার্মাল টিস্যুতন্ত্র নিয়ে ওখানে সেরকম কিছু একটা বলা হয় না। এইখান থেকে হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র নিয়ে শুরু। তো এপিডার্মাল, আচ্ছা লেজার পয়েন্টারটা কই? এপিডার্মাল টিস্যুতন্ত্রের ক্ষেত্রে একদম প্রথমে যেই কনসার্নটা আমাদের থাকা উচিত যে এটা কোন ধরনের টিস্যু, এটার উৎপত্তি কিভাবে হয়। এপিডার্মাল টিস্যু বলতে বোঝায় তো অবশ্যই যে কোনো ধরনের আবরণকারী টিস্যু উদ্ভিদের ক্ষেত্রে। তো এর উৎপত্তি কিভাবে হচ্ছে? প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে। ভাজক টিস্যু তো অবশ্যই শীর্ষক ভাজক টিস্যু, আর প্রাথমিক টাইপের ওখানে যে ভাগ ছিল অবস্থান অনুসারে, উৎপত্তি অনুসারে, এইটা হচ্ছে এইভাবে হচ্ছে। আর এটাকে হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রোটোডার্ম বলে। কাণ্ড ও পাতার আবরণ, কাণ্ড ও পাতার আবরণকে এপিডার্মিসই বলতেছে। আর মূলের বহিরাবরণ যেটা, মানে মূলের ক্ষেত্রে এপিডার্মিসটাকে এপিব্লেমা বলতেছে। আর এরপরে অংশ কি? এপিডার্মিস বা ত্বক, এপিডার্মিসের উপাঙ্গ, আর এপিডার্মাল রন্ধ্র। বিভিন্ন আলাদা আলাদা এই তিনটা অংশে এপিডার্মালটাকে বর্ণনা করা হয়েছে। আজকে মোটামুটি এপিডার্মাল অঙ্গ পর্যন্ত মনে হয় শেষ হচ্ছে। আচ্ছা, দেখা যাক। না, আজকে পত্ররন্ধ্র পর্যন্ত শেষ হবে, তারপরে পানির পত্ররন্ধ্রটা নেক্সট ক্লাসে হবে। তো আজ এমনি একদম প্রথমে মূল আলোচনা শুরু করার আগে এপিডার্মিস আর এপিব্লেমার ক্ষেত্রে যেই পার্থক্যটা সেটা একটু দেখি। আর যেটা বললাম যে উপস্থিতির ক্ষেত্রে এপিডার্মিস কাজ করবে, মানে থাকবে হচ্ছে কাণ্ড আর পাতার ক্ষেত্রে, আর এপিব্লেমা মূলের ক্ষেত্রে। আর কিউটিকল এপিডার্মিসের ক্ষেত্রে থাকবে, এপিব্লেমার ক্ষেত্রে থাকবে না। কিউটিকলের কথাটা আমরা কোথায় দেখছি? কিউটিকলের কথাটা আমরা দেখছি হচ্ছে প্রস্বেদনের ক্ষেত্রে। প্রস্বেদন অবশ্যই মূলে হবে না, কাণ্ডের কিছু অংশ হবে, আর মূলত পাতায়, শাখা প্রশাখায় ওই সব জায়গায় হবে। মানে যেখান থেকে হওয়া উচিত, শাখা প্রশাখাও সব জায়গা থেকে হবে না, মেইনলি পাতা থেকে আর কিছু জায়গা থেকে হচ্ছে এই প্রস্বেদনের ব্যাপারটা ঘটে। আর সেখানে হচ্ছে প্রস্বেদনের সাথে রিলেটেবল হচ্ছে এই কিউটিকল। কিউটিকল তাইলে অবশ্যই মূলে হবে না, বাকি অংশে থাকবে। পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রও এরকম মোটামুটি প্রস্বেদন, তার সাথে আরও গ্যাসীয় এক্সচেঞ্জ, তাপ বিনিময়, আরও বিভিন্ন কাজবাজ করে। এই জিনিসগুলো অবশ্যই কাণ্ড পাতার ক্ষেত্রে থাকবে, মানে এপিডার্মিসের ক্ষেত্রে থাকবে, এপিব্লেমার ক্ষেত্রে কখনোই থাকবে না। আর মূলরোম, এককোষী হয় যেগুলো, মানে মূলরোম বলতে হচ্ছে আবরণ থেকে কিছুটা হচ্ছে একটা, মানে কি বলে, ফাইবার মতো বের হয় আর কি, চুলের মতো, তো সেইটাকে হচ্ছে মূলরোম বলতেছে। মূলরোম, কাণ্ডরোম এগুলা। মূলরোম মোটামুটি এককোষী হয় এগুলো হচ্ছে। মূলরোম যেহেতু নামে মূলরোম আছে, এটা অবশ্যই মূলে থাকবে, কাণ্ডে থাকবে না। আর কাণ্ডরোম কাণ্ডে থাকবে, মূলে থাকবে না, সহজ ব্যাপার। আর ক্লোরোপ্লাস্ট এপিডার্মিসে থাকতে পারে, এপিব্লেমায় থাকবে না। মাটির নিচে তো ক্লোরোপ্লাস্টের কাজ নেই, মাটির নিচে তো ক্লোরোপ্লাস্ট লিকোপ্লাস্ট হয়ে যাবে, জাস্ট ওটা খাদ্য সঞ্চয়ে কাজ করবে, সালোক সংশ্লেষণ তো করতে পারবে না। এরপরে কাজ, এপিডার্মিসের ক্ষেত্রে সুরক্ষার প্রসাধনে কাজ করবে। এই যে প্রসাধনের কথাটা পত্ররন্ধ্র কিউটিকলের ক্ষেত্রে বলছিলাম, আর প্রসাধনটা তো অবশ্যই, সরি, সুরক্ষা তো অবশ্যই আছে কাণ্ডের ক্ষেত্রে। এটা সুরক্ষাও আছে, পানি শোষণও আছে। তো এই ভৌত, মানে ভৌত পার্থক্য আর কি। তো এরপরে আসি। এরপরে হচ্ছে এপিডার্মিসের ক্ষেত্রে ওই আমাদের বইয়ে, আজমল স্যারের বই হচ্ছে একটা প্যারার মধ্যে অনেক কিছু হাবিজাবি করে কাঁদানো আছে। তো হাবিজাবিটা না দেখিয়ে আমরা হচ্ছে এখানে একটু কিছুটা বক্স করে রাখছি, বক্স থেকে পড়ার চেষ্টা করি। মাইরোসিন কোষ, মাইরোসিন কোষ এই কথাটা আমরা আগে কখনোই পড়ি নাই, মানে 9, 10 বা এইসব জায়গায় কখনোই পড়ি নাই। তো এইখানে এসে প্রথম পড়তেছি মাইরোসিন কোষ কি। মাইরোসিন কোষ হচ্ছে বিশেষ ধরনের একটা কোষ, রূপান্তরিত কোষ আর কি। এটা কি সরিষা গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে মেইনলি কমনলি থাকে। আর হচ্ছে মাইরোসিন এনজাইম ধারণ ও নিঃসরণ করে। ক্রুসিফেরি গোত্রে এই ধরনের হচ্ছে কোষ থাকে। এরপর হচ্ছে বুলিফর্ম কোষ, আখ, ভুট্টা, গম এইসব জিনিসে থাকবে। বৃহৎ আকৃতির ত্বকীয় কোষ, অবশ্যই এপিডার্মিস যেহেতু ত্বকীয় কোষই হবে। আর কাজ হচ্ছে পানি সঞ্চয় করা, পাতার প্রসারণ ও বিকাশে সহায়তা করা। আর তিন সারি কোষের কথা আছে, যে তিন সারি কোষ কোন ক্ষেত্রে থাকবে? করবী গাছের পাতায়, মানে তিন এপিডার্মিসে তিন সারি কোষ থাকবে কিসে, মানে কোন উদ্ভিদে? সেটা হচ্ছে করবী গাছের পাতায়। আর একাধিক সারি কোষ কখন থাকবে? এটা তিন সারির কথা বলা আছে স্পেসিফিক্যালি, আর এইটা হচ্ছে স্পেসিফিক্যালি একাধিক সারি কোষের কথা বলা আছে। এইটা হচ্ছে বট, কি বানান লিখছি, বট, অশ্বত্থ, পাকুড়, রাবার, অর্কিড, করবী,
ইত্যাদি গাছের ক্ষেত্রে হাবিজাবি হয়ে গেছে। অর্কিডের বায়বীয় মূলের ত্বকও বহুস্তরী। লিগনিন, লিগনিন কি? লিগনিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা মেইনলি আমরা এই পর্যন্ত দেখে আসছি কোষ প্রাচীরের ক্ষেত্রে। তাহলে লিগনিনের ব্যাপারটা কি? যে লিগনিন বেশি থাকবে সাইকাস, পাইনাস আর ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। মানে এপিডার্মিসে লিগনিন থাকবে সাইকাস, পাইনাস আর ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। আর কর্কোসিলিকা কোষ কি? কিছু ঘাস ও নলখাগড়ার কাণ্ডের ত্বকে থাকে, সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ। সিলিকন ডাইঅক্সাইড মানে হচ্ছে SiO2। তো আর এরপরে হচ্ছে লিথোসিস্ট কোষ, বট, অশ্বত্থ ইত্যাদি পাতার ত্বকে থাকে। এতে সিস্টোলিথ নামক ক্যালসিয়াম কার্বনেটের স্ফটিক থাকে। আর অ্যান্থোসায়ানিন কি? অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে ফুলের পাপড়ি ও ফল ত্বকে। এই জিনিসগুলা খুবই অড, মানে এইগুলো কমন সেন্স দিয়ে বা ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে লেখা যায় না, এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হয়। তো এর মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এর উদাহরণগুলো। এই কাজ বাজ এসব অত গুরুত্বপূর্ণ না। লিথোসিস্ট কোষ কোন উদ্ভিদে থাকবে? বট, অশ্বত্থে থাকবে। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের কথাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যান্থোসায়ানিন কি? রঞ্জক। আর মাইরোসিন কোন 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 গোত্রীয় উদ্ভিদে থাকবে? সরিষা গোত্রীয়। বুলিফর্ম কিসে থাকবে? আখ ভুট্টা গমে থাকবে। এরকম ধরনের কোয়েশ্চেন হবে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। আর 2-3 বার পড়লে আর 1-2 বার লিখলে এই জিনিসটা এমনি মনে থাকে, ভোলার কথা না। আর নিচে একটা লাইন ছিল যে বিশেষ দ্রষ্টব্য, কিছু জলজ উদ্ভিদের ত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে, যেমন শাপলা আর ফার্ন ও ছায়াপ্রিয় উদ্ভিদেও এটা দেখা যায়। ওটা গুরুত্বপূর্ণ না। আর এপিডার্মিসের উপাঙ্গ, মানে এপিডার্মিসের আমিও যে একটা ছবি দেখাইছিলাম, ওটা হচ্ছে আমার সিগনেচার পেন দিয়ে আঁকানো একটা গোল একটা ছবি। ওই গোল একটা ছবির ক্ষেত্রে একদম বাইরের যেই লেয়ারটা ছিল, ওই বাইরের লেয়ারের ক্ষেত্রে ওই রকম কিছু কিছু জিনিস আমি দেখাইছিলাম। তো ওই ছবিটা এই স্লাইডে আনা হয় নাই, ভুলে গেছি। তো ওই ছবিটা থেকে হচ্ছে উপাঙ্গীয় মানে উপাঙ্গ কিছু কিছু জিনিস দেখা যাচ্ছিল, যেমন একদম বেশি ভিজিবল ছিল যেটা, সেটা হচ্ছে রোম বা ট্রাইকম। তারকাকৃতির বা স্টিলেট রোম অ্যালথিয়া পাতায় দেখা যায়। এটা আসলে বইয়ের মানে বাইরের তথ্য, এটা দরকার নেই। বা এগুলো আসলে দরকার হয় অ্যাডমিশনের সময় যখন বিভিন্ন কোচিং থেকে উদ্ভট উদ্ভট কোয়েশ্চেন দেয়, তখন হচ্ছে এই জিনিসগুলো একটু পড়া লাগে, নাহলে নিজের মার্ক আসে না, আর মার্ক না আসলে মোটিভেশন আসে না। আমার এরকম পরীক্ষার আগে মানে প্রিপারেশনের সময় বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেন। তো তাদের কোয়েশ্চেন দিয়ে আমি আসলে খুবই বেকুব বনে যেতাম, মনে হয়তো হবে না কিছু, তো হয়ে তো গেল। আর মানে কোচিংয়ের ওইসব একটু কোনোভাবে সার্ভাইভ করতে হয় আর কি। কোচিংয়ের ওটা বেশি সিরিয়াস থাকে। এরপর হচ্ছে শল্ক, পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম, প্রস্রবণের হার কমায়। কোলেটার্স, গ্রন্থিরোম বা পিড়কা, একই জিনিস। গ্রন্থিরোম বা পিড়কা, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, পতঙ্গভোগ উদ্ভিদের পরিপাক গ্রন্থি, চকচকে আঠালো পদার্থে পূর্ণ, যা পতঙ্গকে প্রতিহত করে, আত্মরক্ষায় সাহায্য করে, যেমন পুনর্নভা, লেবুর তেল গ্রন্থি ইত্যাদি। মানে কোলেটার্স বা গ্রন্থিরোম বা পিড়কা হচ্ছে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, যা উদ্ভিদকে বিভিন্ন পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে। কোন উদ্ভিদে? পুনর্নভা, লেবুর তেল গ্রন্থি। এরপরে হচ্ছে থলি বা পানিথলি, বরফ উদ্ভিদ বা মেসেমব্রায়ান্থাম ক্রিস্টালিনাম, এটা হচ্ছে বরফ উদ্ভিদ, এর বাংলা নাম। তা এর ক্ষেত্রে হচ্ছে থলি বা পানিথলি থাকে, একে পানিধারকও বলা হয়। দংশক্রোম, দংশক্রমের উদাহরণ হচ্ছে বিচুটি, আলকোষি, অগ্নিচুত্রা, মানে এগুলো হচ্ছে গায়ে লাগলে গায়ে জ্বলে যাবে, চুলকাবে, র্যাশ হবে, জ্বালাপোড়া করবে, এই জন্য হচ্ছে দংশক্রম বলা হচ্ছে। কাটার ক্ষেত্রে আমি কিছু লিখি নাই, দরকার মনে হয় নাই। এরপরে আসতেছে হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। তা এপিডার্মাল রন্ধ্র হচ্ছে দুই রকম থাকে, পত্ররন্ধ্র আর পানিপত্ররন্ধ্র। পত্ররন্ধ্র আর পানিপত্ররন্ধ্রের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, পার্থক্যটা নেক্সট স্লাইডে দেখাবো। এখানে হচ্ছে মেইনলি আগে স্টোমাটা বা পত্ররন্ধ্র নিয়ে আলোচনা করি। পত্ররন্ধ্রের মূলত হচ্ছে অবস্থানটা কোথায় থাকে? আমরা তো জানি অবশ্যই পাতায় থাকে, আরও বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেটা আসলে দেখি। বিষমপৃষ্ঠ পাতায়, দ্বিবীজপত্রী ও অধিকাংশ স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে নিম্নত্বকে থাকবে। বিষমপৃষ্ঠ পাতা বলতে আমরা স্বাভাবিকভাবে যেই ধরনের পাতাগুলো দেখি, মানে উপরের পৃষ্ঠায় গাঢ় সবুজ থাকে, নিচের পৃষ্ঠে হচ্ছে হালকা সবুজ থাকে, এই ধরনের পাতাই আমরা সাধারণত আশেপাশে দেখে থাকি, এগুলোকে বিষমপৃষ্ঠ পাতা বলা হচ্ছে। আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে মেইনলি যেগুলো দ্বিবীজপত্রী অধিকাংশ স্থলজ উদ্ভিদ যেগুলো, সেগুলোর নিম্নত্বকে মানে হালকা সবুজ যে অংশে, সেই অংশে পত্ররন্ধ্রটা বেশি থাকে। আর এরপরে হচ্ছে সমদ্বিপৃষ্ঠ পাতায় বা অনুন্নত উদ্ভিদ যেগুলো একবীজপত্রী, এসবের ক্ষেত্রে ঊর্ধ্ব ও নিম্ন উভয় ত্বকে থাকবে। আর পানিতে ভাসমান পাতায় ঊর্ধ্ব ত্বকে থাকবে। তাহলে যেগুলো দেখা যাচ্ছে একদম কমন উদ্ভিদগুলোতে
সেগুলো হচ্ছে নিম্নত্বকে থাকবে পত্ররন্ধ্র, আর পানিতে ভাসমান যেগুলো সেগুলো ঊর্ধ্বত্বকে থাকবে। আর বাকি যে সমুদ্রপৃষ্ঠ একবীজপত্রী নিম্ন নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ যেগুলো সেগুলো হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন উভয় ত্বকে থাকে। এইটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের ছবি। পত্ররন্ধ্র বলতে মূলত একটা ছিদ্র বোঝায়, কিন্তু মানে রন্ধ্র মানে তো ছিদ্রই, কিন্তু সামগ্রিকভাবে এর পাশে এই যে থাকা এই এই যে কি বলে এটার বলা হচ্ছে রক্ষী কোষ, আর এগুলো হচ্ছে সহকারী কোষ। এই সবগুলোকে একসাথে মিলে পত্ররন্ধ্র বলা হয়, মানে পুরো একটা সিস্টেম আর কি এখানে। তো এইখানে এই যে দুইটা যে রক্ষী কোষ, এই রক্ষী কোষ দুইটার আহ, সংকোচন প্রসারণের মাধ্যমে এই রন্ধ্রটা খোলা বন্ধ হয়। আর রন্ধ্রটা খোলা বন্ধ হয়, ভিতরে হচ্ছে অ্যাক্টিন মায়োসিন থাকে, তন্তু থাকে, সেগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে হয়। ওই জিনিসটার একটা ভালো ছবি আমার কাছে আছে। আশা মানে মেবি নেক্সট ক্লাসে দেখাইতে পারি, জানি না। ওটা হচ্ছে অন্য একটা বইয়ের, ছায়া প্রকাশনের একটা বই আমি দেখছিলাম। তো ওইটা থেকে যদি দেখি যে আচ্ছা ওটা বাদ দিই। তো রক্ষী কোষের এখানে রক্ষী কোষের ভিতরে অবশ্যই দুইটা বড় বড় নিউক্লিয়াস থাকবে, আর আশেপাশের যে সঙ্গী কোষ না, সহকারী কোষগুলা এই রক্ষী কোষের অভিস্রবণ আর পুষ্টি সরবরাহে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তাইলে আমরা মোটামুটি গঠনটা দেখলাম। আর এরপরে আছে হচ্ছে এই রক্ষী কোষের মানে সরি পত্ররন্ধ্রের কিছু এই যে গঠন যেগুলো ছিল, রক্ষী কোষ, সহকারী কোষ আর বায়ুগহ্বর বা শ্বাসকোটরি বা উপপত্ররন্ধ্রীয় গহ্বর। এই যে তিনটা অংশ দেখলাম, এই তিনটার কিছুটা বর্ণনা দেখি। রক্ষী কোষের ক্ষেত্রে রক্ষী কোষ ছিল হচ্ছে এইগুলা, এই যে এই যে এই যে দুইটা বড় বড় কোষ, এই দুইটা হচ্ছে রক্ষী কোষ। তো এরপরে এই যে রক্ষী কোষ দুটি অর্ধচন্দ্রাকার বা বৃক্কাকার রক্ষী কোষে বেষ্টিত। একবীজপত্রীর রক্ষী কোষ ডাম্বেল আকৃতির। রক্ষী কোষে ঘন সাইটোপ্লাজম, একটি বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও স্টার্চ দানা থাকে। রন্ধ্রের দিকের প্রাচীর পুরু এবং বাইরের দিকে পাতলা থাকে। এই যে এটা তো রন্ধ্র ছিল, রন্ধ্রের দিকের প্রাচীর পুরু আর বাইরের দিকে পাতলা থাকে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে অর্ধচন্দ্রাকার তো বুঝছি, একটি বড় নিউক্লিয়াস থাকবে, বহু ক্লোরোপ্লাস্ট থাকবে, স্টার্চ দানা থাকবে। বহু ক্লোরোপ্লাস্ট মানে সেখানে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের হার বেশি থাকবে। স্টার্চ দানা মানে কি? স্টার্চ হচ্ছে মূলত এক ধরনের অসমোটিক সাবস্টেন্স। হ্যাঁ, এটা আসলে পত্ররন্ধ্র খোলা বন্ধ করায় স্টার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যেখানে বহু ক্লোরোপ্লাস্ট থাকবে সেখানে অবশ্যই হচ্ছে ইয়ে থাকবে, মানে সালোক সংশ্লেষণ বেশি হবে। এরপরে হচ্ছে সহকারী বা সাবসিডিয়ারি কোষ। রক্ষী কোষের চারিদিকের ত্বকীয় কোষ, স্টোমাটাল কমপ্লেক্স ইকুয়াল হচ্ছে রক্ষী কোষ আর সহকারী কোষ। স্টোমাটাল কমপ্লেক্স বলতে ওই যে যেটা বলছিলাম যে একটা সিস্টেমের মতো গঠন করে। কমপ্লেক্স বলতে একটা মানে একাধিক জিনিসের একটা সমষ্টি বোঝায় যেটা একসাথে একটা কাজ করে, সেটাকে হচ্ছে একটা কমপ্লেক্স বলতেছে। এখানে হচ্ছে স্টোমাটাল কমপ্লেক্স বলতে স্টোমাটার মূলত কাজ করতে যে রক্ষী কোষ ও সহকারী কোষ এই দুইটা জিনিস একসাথে কাজ করে, সেই দুইটাকে একসাথে স্টোমাটাল কমপ্লেক্স বলতেছে। আর সহকারী কোষ কোথায় থাকে না বা অনুপস্থিত থাকে? কুমড়া, শশা, কিছু অর্কিড ইত্যাদিতে অনুপস্থিত থাকে। এই জিনিসটা আসলে এটা মনে হয় হচ্ছে বইয়ে নাই। আমি রেকমেন্ড করব যে বইটা অবশ্যই আগে পড়বেন। বইটা একবার মানে বায়োলজি পড়ার নিয়ম কি? বায়োলজি পড়ার নিয়ম হচ্ছে মানে আমি বই ধরলাম, ধরে মুখস্থ করে ফেললাম একবার পড়ে, তাতে হবে না। যদি একবারে না হয় দুইবারেও যদি মুখস্থ হয়ে যায়, পরের দিন যদি পরীক্ষা থাকে, পরীক্ষা হয়তো ভালো করতেও পারেন। এক সপ্তাহ পরে যদি ওই জিনিসটা কিছু জিজ্ঞেস করা হয়, কিছু মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না ওইভাবে পড়লে। তাহলে বায়োলজি কিভাবে পড়তে হবে? বায়োলজি পড়তে গেলে একদম প্রথমে যে কাজটা করতে হবে, যতটুক পড়বেন সেইটুক হচ্ছে আগে একবার চোখ বুলে যাওয়া। মানে ওর ভিতরে কি আছে, নতুন কি কি ওয়ার্ড আছে সেগুলো পারলে মার্ক করলেন বা এক জায়গায় লিখে রাখলেন। তারপরে হচ্ছে কি কি আছে, কি কি ছবি আছে, সেই ছবিগুলো কিভাবে রিলেটেবল, এই জিনিসগুলো হচ্ছে প্রথমবারে দেখে যাবেন। কিছু মনে রাখার চেষ্টা করবেন না। তো এই প্রথমবারে যখন পড়ে যাবেন, প্রথমবারে পড়ে যাওয়ার পরে বইটা বন্ধ করবেন। বন্ধ করার পরে হচ্ছে কিছুটা মনে করার চেষ্টা করবেন, যা যা মনে আসে কিছুটা মানে চেষ্টা করবেন। একবার পড়ে যতটা যা মনে থাকে, অবশ্যই বেশিরভাগ জিনিস মনে থাকবে না, কিন্তু যতটা পারা যায় ততটা মনে করার চেষ্টা করতে হবে। মনে করে পারলে একটা রাফ খাতায় টুকটাক করে লিখে রাখলেন। তো লিখে রাখার পরে হচ্ছে আবার বই খুলবেন। বই খুলে এবার আরেকটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। সবকিছু মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো তো আগের বার মার্ক করতে বলছিলাম, মানে এই আননোনগুলা। তো এবার হচ্ছে ইম্পর্টেন্টগুলো অবশ্যই মার্ক করবেন। মার্ক করে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। এইভাবে সেকেন্ড বার পড়লেন, আর এভাবে মনে করার চেষ্টা করবেন, অ্যাক্টিভ রিকল করবেন। অ্যাক্টিভ রিকল জিনিসটা খুবই উপকারী। তারপরে হচ্ছে তৃতীয়বারে যে আপনি যখন আবার পড়বেন, তখন অবশ্যই ওই জিনিসটা আপনার মনে থাকবে।
মানে আমার এটা বিশ্বাস, আমি এই আমার টেকনিক এটা কাজ করতো। আমি কখনো ধরে বেঁধে এইভাবে বায়োলজি মুখস্থ করতাম না। এই টেকনিকেও যে আমি এই ৩ বার পড়ে সারা জীবন মনে রাখছি তা না। আমি এই যে ডিসেম্বরে পরীক্ষা হইলো। ডিসেম্বরে পরীক্ষা হওয়ার পরে আমরা যদি জানুয়ারির মাঝখানে যদি কেউ কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতো, তাইলে হয়তো আমি নাও পারতে পারতাম। না, কিছু, কিছু পারতাম অবশ্যই। একেবারে যে ভুলে যাই তা না। কিন্তু কিছু, কিছু জিনিস যেগুলো হচ্ছে মনে রাখা ডিফিকাল্ট সেগুলো অবশ্যই মনে রাখা একটু কষ্ট হয়ে যায়। স্বাভাবিক, মানুষ তো। এরপরে হচ্ছে বায়ুগহ্বর, শ্বাসকুঠুরি, উপপত্ররন্ধ্রীয় গহ্বর। এটা হচ্ছে মানে মাঝখানের ওই ছিদ্রটাই। পত্ররন্ধ্রের নিচে বড় বায়ুপূর্ণ স্থান থাকে। মানে পত্ররন্ধ্র মানে এটা তো সারফেসে থাকতেছে, পত্ররন্ধ্রটা তো সারফেসে থাকতেছে, তার নিচে কিছুটা হচ্ছে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা থাকে, ওইটাকে হচ্ছে বলতেছে। তো এই অংশগুলো দেখলাম। তো আজকের স্লাইড এই পর্যন্তই রাখছিলাম, কারণ বেশি বড় হয়ে গেলে আসলে ভালো লাগে না। তো আর নেক্সট স্লাইডে পত্ররন্ধ্রের কিছু জিনিস আছে, যেমন হচ্ছে প্রকার আছে, মানে সহকারী কোষের, না সরি, হ্যাঁ ওইগুলার প্রকার আছে, আর হচ্ছে আর কিছু জিনিস আছে, তারপরে হচ্ছে পানির পত্ররন্ধ্রের পরে অন্যান্য টপিক শুরু হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ, কিপ লার্নিং, আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন।